দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কুমিল্লার সম্মেলনে তারেক রহমান। জনপ্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার তাগিদ। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। নির্বাচিত সরকারের কাছে ফেব্রুয়ারিতেই ক্ষমতা হস্তান্তর, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ৮ মাসে খুন হয়েছে ৩৪৫টি। ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনায় ১২,০০০-এর বেশি মামলা। লগ্ন মেনে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দির মণ্ডপে নিরাপত্তার জোরদার। ফারাক্কা ও দখল দূষণের কারণে মরতে বসেছে পদ্মা সহ উত্তরাঞ্চলের নদীগুলো। নদী ও আশপাশের জনজীবন ও জীব বৈচিত্র্য হুমকিতে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বনেতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৌদি আরবে। এবং মৌসুমের প্রথম ডার্বি হেরেছে রিয়াল মাদ্রিদ। আলভারেজের জোড়া গোলে লা লিগায় দাপটে জয় তুলে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। দেশ গঠনে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ রক্ষায় গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন মাঠে দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে এই কথা বলেন তিনি। জনগণই বিএনপির ক্ষমতার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করতে হবে। সহকর্মী সুমন কবিরের তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয় শনিবার। সকাল থেকেই নেতাকর্মীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় কুমিল্লা টাউন হল মাঠ। অনুষ্ঠানে প্রধান বক্তা সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের বিচার করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে হবে। আধুনিক বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন। আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে গুপ্ত স্বৈরাচার আবারও দেশের কাঁধে চেপে বসবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। দেশ গঠনে ঐক্যের কোনো বিকল্প নেই জানিয়ে সবাইকে একতাবদ্ধ থাকার শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই। দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। তিনি বলেন, বিএনপির মূল লক্ষ্য সবার আগে বাংলাদেশ, ঐক্য, জনগণ ও দেশ গঠন। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি, এটিই হচ্ছে আসল কথা। এটিই আমাদের শুরু, এটিই আমাদের শেষ। সবার আগে বাংলাদেশ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি। এ সময় জুলাই আন্দোলনে ছাত্র জনতা সহ সবার অবদান তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আর এর আগে প্রধান উপদেষ্টা ও তার সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্বের প্রভাবশালী নেতারা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল অধিবেশনের সাইডলাইনে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সবার অবদান তুলে ধরেন তিনি। বলেন, তরুণদের স্বপ্ন ও কল্পনার মধ্য দিয়েই দেশ পুনর্গঠন হবে। তরুণদের নজিরবিহীন আন্দোলনের ফলেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে।
try to build the country in the imagination of the young people. So our job is to fulfill that wishes, imagination that young people have. এ সময় নির্বাচিত সরকারের কাছে ফেব্রুয়ারিতেই ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানান তিনি। So we announced the election date, which will be February next year. The first half of February, we fix up a date there, and we'll have the election to hand over the responsibility to an elected government. অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় মুক্ত বাণিজ্য চুক্তি সই এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্র এনজিআইসি সহসভাপতি ভাইরাভিকে ফ্রেইভার্গার নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন বিশ্ব নেতারা। গেল 16 বছরের দুর্নীতি, শোষণ ও কুশাসনে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি উল্লেখ করে সরকারের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন তারা। এদিকে শুক্রবার জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই সংস্কারে বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনকে এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য শুভেচ্ছা মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, গত 15 মাসে রেমিটেন্স প্রবাহ 21% বেশি বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি প্রবাসীদের বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি নেতা আখতার হোসেন অংশ নেন। গুলশানে থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক শিল্পী প্রতিমন্ত্রী ও ঢাকা 15 আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহিদ আহমেদ মজুমদারকে। শনিবার রাত 9:30টায় রাজধানীর গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে তাকে আটক করে এন্টি টেররিজম ইউনিট। পরে তাকে গ্রেফতার দেখায় গুলশান থানা পুলিশ। গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তার। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অর্থদাতা হিসেবে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির পৃথক মামলা রয়েছে বলে জানা যায়। সম্প্রতিকালে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে, ককটেল বিস্ফোরণ করা হচ্ছে, বনানী তো এগুলো করা হয়েছে, গুলশানও করা হয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন প্রতিনিয়ত ঝটিকা মিছিল করতেছে, বোমা মারতেছে। এইসব কর্মকাণ্ডের সাথে কেউ প্যাট্রোনাইজ করতেছে, কেউ উস্কানি দিচ্ছে, কেউ ইন্ধন যোগাচ্ছে, কেউ সংগঠন করতেছে, কেউ অর্থ দ্বারা যোগানদাতা হিসাবে কাজ করতেছে। অর্থের যোগানদাতা হিসাবে সে ভূমিকা রাখছে। শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার বোধনের মাধ্যমে মত্ত লোকে আগমন করেন মা দুর্গা। দেবীর মর্তে আগমনে উচ্ছ্বাস ছোট বড় সবার মনে। আপন অপর রিপোর্ট। 1 বছর পর আবারও মর্তলোকে এলেন দেবী দুর্গা। শনিবার সন্ধ্যায় দেবলোকে নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার জন্য করা হয় দেবী বন্দনা পূজা, যাকে বলা হয় দেবীর বোধন। আর এই বোধনের মাধ্যমেই মর্তলোকে আগমন করেন মা দুর্গা। শারদীয় দুর্গাপূজার রীতি অনুযায়ী মহাষষ্ঠীতেই হয় বোধন আরাধনা। তবে এবার পঞ্জিকা অনুযায়ী পঞ্চমীতেই পড়ে বোধন তিথি। রোববার সন্ধ্যায় হবে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা।
শনিবার সন্ধ্যা থেকেই ঢাকার মণ্ডপগুলোতে সাজ সাজ রব। দেবীর আগমনে আনন্দ ও প্রত্যাশার কথা জানান ভক্তরা। এই দিনের অপেক্ষায় আমরা সব সময় থাকি যে কবে ষষ্ঠী পুজো শুরু হবে, আর সন্ধ্যার সময় এই পূজাটা হয় সাধারণত, তার জন্য এটার নাম হচ্ছে ষষ্ঠী পূজা। পূজা দেখতে আসছি, খুবই ভালো লাগতেছে, বাচ্চাকে নিয়ে আসছি, আরো বেশি ভালো লাগতেছে। পূজা এসে আমার খুব ভালো লাগতেছে, মায়ের সাথে আবার 1 বছর পর দেখা হলো, আমি খুবই খুশি তাই নিয়ে। এদেশের যাতে উন্নয়ন হয় এবং পৃথিবীর সবার যাতে মঙ্গল হয়, সেটাই আমি মা দুর্গার কাছে প্রত্যাশা করি। ভক্তদের মণ্ডপে আসার আহ্বানের পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা জানান ধর্মীয় নেতারা। আমরা সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আমরা 10,000 করে লোকের প্রসাদের আয়োজন করেছি। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমাদের নিরাপত্তার জন্য নিজস্ব 150 জনের একটা স্বেচ্ছাসেবক টিম রয়েছে। তাছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমাদের সাথে। আমরা প্রত্যাশা করি যে মানুষ শান্তিতে, নির্বিঘ্নে, নিরাপদে এবারের পূজাটাকে উদযাপন করতে পারবে। সোমবার মহাসপ্তমীতে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আপন অপু, দেশ টিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ। মন্দির মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হয়েছে ষষ্ঠী পূজার মাধ্যমে। এবং মন্দিরে মন্দিরে কিন্তু এই যে দুর্গা পূজার যে আনন্দ, সে আনন্দ কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং বিকেল নাগাদ সেটি আরো বেশি কিন্তু যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সে উৎসবের আমেজ, সেটি কিন্তু আরো ছড়িয়ে যাবে। আমরা এখানে দেখছি যে অনেক সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু একে একে এখানে আসছেন এবং তাদের দেবী দুর্গার যে আশীর্বাদ, সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। এই আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছরের মতো এবার যে শারদীয় দুর্গা উৎসবের দেবী দুর্গা, তিনি এবার এসছেন গর্জে অর্থাৎ হাতিতে এবং বিদায় নেবেন দোলাই অর্থাৎ পালকিতে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবার সারা দেশে 33,355টি পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং যেটি গত বছর সারা দেশে 31,461টি দুর্গাপূজা হয়েছিল, অর্থাৎ সেই হিসেবে কিন্তু এবার প্রায় 1,894টি দুর্গাপূজা, সেটি বেশি হচ্ছে। এছাড়া আবার ঢাকা মহানগরী শুধু যে তথ্য আমাদের কাছে রয়েছে, 259টি পূজা অনুষ্ঠিত হবে পূজা মণ্ডপে এবং সেই সাথে গত বছরের তুলনায় এবার 60টি পূজা মণ্ডপ বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতায় যদি আমরা জানিয়ে রাখি, এবার কিন্তু সেনাবাহিনীও মাঠে রয়েছে। তারা জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনায় তারা মাঠে কাজ করবেন এবং সেই সাথে বিজিবির তৎপরতা রয়েছে। বিজিবির যে বেশ কয়েকটি ইউনিট, তারা টহল টিম রাজধানী সহ যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে তারা কাজ করছেন এবং সেই সাথে প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থাৎ 2,857টি পূজা মণ্ডপের নিরাপত্তায় তারা 430 প্লাটুন বিজিবি তারা মোতায়েন করেছে এবং র্যাবের প্রস্তুতিও কিন্তু একই সাথে আমরা দেখেছি খুব তৎপর হয়েছে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর ডিএমপির পুলিশ সদস্য যারা রয়েছেন তারা সহ আনসার সদস্যরা এখানে কাজ করছেন এবং সবকিছু মিলিয়ে যে পূজার আনন্দ, সেটি ছড়িয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকরাও কিন্তু কাজ করছেন। তো এই ছিল সিদ্ধেশ্বরী পূজা মণ্ডপ থেকে আমার কাছে থাকা শারদীয় উৎসবের সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ মহাষষ্ঠী, এরই মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে শনিবার বোধনের মাধ্যমে মর্তলোকে আগমন করেন দেবী দুর্গা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং অভিজিৎ ঘোষ। প্রথমেই চলে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, দেবীর মর্তে আগমনে ভক্তকুলের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং নিরাপত্তার বিষয়ে কি বলছেন আয়োজকরা, আমাদের বিস্তারিত জানাবেন। বুবলি, সাতক্ষীরার একেবারে সুন্দরবন প্রাঙ্গণের হরিনগর সার্বজনীন
দুর্গাপূজা মণ্ডপে আমি দাঁড়িয়ে আছি। এখানে গতকাল বোধন পর্বের মধ্য দিয়ে আজকে ষষ্ঠীতে বেলতলায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে আজকে মা দেবী দুর্গা মর্তে এসেছেন, এবার গজে এসেছেন এবং চলে যাবেন দোলায়। অর্থাৎ একটি দেশের জন্য এবং সমাজের জন্য একটি কল্যাণ বয়ে আসবে বলে এখানকার সকল সনাতন ধর্মাবলম্বী যে ভক্তবৃন্দ রয়েছেন তারা মনে করছেন। এখানে এক ধরনের উচ্ছ্বাস আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকজন উপস্থিত আছে, ভক্তদের আগমন আছে এবং তারা কিন্তু এই যে দেবী দর্শনে সকাল থেকে মেতে উঠেছেন, তারা কিন্তু আজকে এসেছেন। কিন্তু আমি এখানে অবশ্য নারীর উপস্থিতি দেখতে পাচ্ছি না। এখানে যা আছেন তারা সবাই এখানে পুরুষরা উপস্থিত আছেন। তাদের মধ্যে একটি বার্তা যে তারা মনে করেন এবং বিশ্বাস করেন যে দুষ্টের দমন এবং একই সাথে যে শিষ্টের পালন, এই দেবী মা দেবী দুর্গা সেটি করবেন এবং তিনি দুর্গতি নাশিনী। তিনি এই যে দুর্দশা, সকল দুর্দশা থেকে তার ভক্তদেরকে এবং এই পৃথিবীর মানুষকে শান্তি দেবেন। আজকে ষষ্ঠীতে কি কি আয়োজন রয়েছে? আজকে আমাদের বোধন পর্ব আছে এবং আমরা এই হরিনগর বাজার পূজা কমিটি আমরা প্রতি বছরে একটা নূতনত্ব নিয়ে আসি। এবারের আমাদের যে নূতনত্ব আছে সেটা রেডিয়াম দ্বারা নির্মিত। আমরা শুনছিলাম যে পূজার প্রস্তুতিটি অন্যরকম একটি প্রস্তুতি নিয়ে এই উপকূলের মানুষ তারা কিন্তু সেজে উঠেছে। এই ছিল সাতক্ষীরার মহাষষ্ঠীর যে আয়োজন তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি টাঙ্গাইলে। আমাদের সহকর্মী অভিজিৎ তিনি জানাচ্ছেন সেখানকার টাঙ্গাইলের যে মহাষষ্ঠীর যে মহা আয়োজন তার খোঁজ খবর। অভিজিৎ। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি জানেন যে এই সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এই দেবী দুর্গার আগমন উপলক্ষে এই ষষ্ঠী পূজা শুরু হয়েছে। যদিও এই ষষ্ঠী পূজার লগ্ন রয়েছে বেলা 11টা পর্যন্ত, এরপরে এই সপ্তমী। তবে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, হয়তো আজকের মধ্যেই পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া অন্যান্য বাহিনী যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও কিন্তু তদারকি করছেন। এবং আপনি জানেন যে এই দেবী দুর্গার আগমন এই ষষ্ঠীর মাধ্যমে আজকে ঘট পূজার মাধ্যমে এই দেবী জাগ্রত হবেন। কথিত আছে রাম এই দেবী দুর্গার বোধন করেছিলেন। বোধনের অর্থ হচ্ছে দেবী দুর্গাকে জাগ্রত করেছিলেন এই দিনে। এবং দেবী দুর্গা তিনি এই মর্তে আগমন করেছিলেন তার 4 সন্তান নিয়ে, লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতীকে নিয়ে তিনি এই মর্তে আবর্ত রয়েছে। এবং এই দেবী দুর্গার যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে এই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব আমেজ কাজ করছে। তারা বলছেন যে এবারে দেবী দুর্গার যে আগমন সেটি শুভ হলেও আসলে গমন সেটি কিন্তু একটু ভিন্ন রকম রয়েছে। এবং তারা বলছেন যে এবারে দুর্গাপূজায় তারা যে প্রার্থনাটি করবেন সেটি হচ্ছে যে পৃথিবী যেন ভালো থাকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, এমন প্রার্থনা করবেন দেবী দুর্গার কাছে। এবং আপনি জানেন যে আজকে যেহেতু ষষ্ঠী, সেই ষষ্ঠীর মধ্য দিয়ে আজকে এই পূজা আরম্ভ হবে এবং এই সন্ধ্যায় যে পূজা অর্চনা রয়েছে, গতকাল রাতেই কিন্তু এই বেলপত্র এবং যে ঘট পূজা সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই বেলার 11টার পরে সপ্তমী, আগামীকালকে অষ্টমী, নবমী এবং দশমী সেইটি কিন্তু বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে এই পূজার আয়োজন শেষ হবে। এবং আপনি জানেন যে এই পূজাকে কেন্দ্র করে টাঙ্গাইলের প্রায় 1247টি পূজা মণ্ডপে এই দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যারা আয়োজক কমিটি রয়েছে তারাও কিন্তু প্রত্যেকটি মন্দিরে তারা নিজস্ব নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করেছে এবং তারা কিন্তু নিয়মিতভাবে এই মন্দিরগুলোতে এইটি দায়িত্ব পালন করছে। এই ছিল টাঙ্গাইল থেকে দুর্গাপূজা নিয়ে আমার কাছে সর্বশেষ। বুবলি। জুলাই আগস্ট গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ সর্বশেষ সাক্ষী দেবেন
সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। রোববার বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি গ্রহণ অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ হিসেবে তুলে ধরা হবে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য এবং জব্দ করা ভিডিও প্রমাণ। ট্রাইব্যুনাল থেকে এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এছাড়া কুষ্টিয়ায় 7 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রাজধানীতে গেল 8 মাসে খুন হয়েছে 345টি। এ সময়ে ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনায় 12,137টি মামলা হয়েছে 50টি থানায়। মাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 337টি। মাঠে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সাঁড়াশি অভিযানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এমন দাবি অপরাধ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। রাত মানেই নিস্তব্ধতা আর স্বস্তি, এমন ধারণা করলেও রাতের রাজধানীতে সে চিত্র পুরোটাই উল্টো। সন্ধ্যা গড়িয়ে রাত যত গভীর হয় ততই ভয়ঙ্কর হয়ে ওঠে তিলোত্তমার রাজধানী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করে র্যাব ও সেনাবাহিনী। অথচ এসব ভয়ঙ্কর চিত্র দেখেই বোঝাই যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এত সব আয়োজনের কোনো তোয়াক্কাই করছে না অপরাধীরা। এ তো গেল রাতের কথা। দিনের রাজধানীও যেন নগরবাসীর কাছে আতঙ্কের নাম। ছিনতাই, গোলাগুলি, অস্ত্রের ঝঞ্ঝনানি নিত্য নৈমিত্তিক ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে বিভিন্ন অপরাধের রাজধানীর 50 থানায় 12,137টি মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলার সংখ্যা মতিঝিল বিভাগে 1,927টি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের গেল 8 মাসে সবচেয়ে বেশি চুরির মামলা হয়েছে ডিএমপির মতিঝিল বিভাগের পল্টন, মুগদা, মতিঝিল, সবুজবাগ, রামপুরা, খিলগাঁও ও শাহজাহানপুর থানায়। এসব থানার মামলার সংখ্যা 274টি। ছিনতাই, ডাকাতিতে শীর্ষে তেজগাঁও বিভাগ, মামলার সংখ্যা 74টি। এই বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বেড়িবাঁধ ছিনতাইকারীদের একটি জোন হিসেবে চিহ্নিত। কারণ বাজারও এই বিভাগের আওতাধীন। এখানে ক্রেতারা আসেন মধ্যরাতে ও ভোরে। ওই সময় শুনশান সড়কের সুযোগ নেয় ছিনতাইকারী চক্র। এই বিভাগের অপরাধের আরেকটি স্বর্গরাজ্য হাতিরঝিল। এছাড়া শিশু নির্যাতনেও শীর্ষে তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকা। 8 মাসে মামলা হয়েছে 64টি। নারী নির্যাতন সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। কাফরুন, মিরপুর, পল্লবী, ভাসানটেক, দারুসালাম, শাহ আলী ও রূপনগর থানায় এমন ঘটনায় করা মামলার সংখ্যা 157টি। তবে ধর্ষণের ঘটনা বেশি ওয়ারী বিভাগে। এ ঘটনায় মামলা হয়েছে 52টি। অপহরণের শীর্ষে উত্তরা বিভাগ। এই বিভাগের থানাগুলো হলো উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ এবং বিমানবন্দর থানা। অপহরণ সংক্রান্ত মামলার সংখ্যা 37টি। মাদক মামলা বেশি হয়েছে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ি, ডেমরা, ওয়ারী, শ্যামপুর, গেন্ডারিয়া ও কদমতলী থানায়। 8 মাসে মামলার সংখ্যা 784টি। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 50 থানায় হত্যা মামলার সংখ্যা 345টি। গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যার ঘটনায়ও এই সময়ে মামলা হয়েছে। হত্যা মামলায়ও এগিয়ে ওয়ারী বিভাগ, যেখানে 8 মাসে মামলা হয়েছে 69টি। এত সব ঘটনার পরও ডিএমপির দাবি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অপরাধীরা ভয়াবহ অপরাধ ঘটিয়ে যাচ্ছে হরহামেশে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। আমরা যেভাবেই বিচার বিশ্লেষণ করি না কেন, যতই অক্সিলারি ফোর্সকে সম্পৃক্ত করি, এটি পুলিশকেই আসলে নেতৃত্ব দিয়ে জোরালোভাবে কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমন করতে হবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর পর কবর থেকে লাশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানির পর আর খুঁজে পাওয়া যায়নি হাসপাতালটির মালিককে। রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে তদন্তে নেমেছে মোহাম্মদপুর থানা পুলিশ। যে করেই হোক, সন্তানের লাশের অস্তিত্ব চান ভুক্তভোগী পরিবার।
বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটি। হাসপাতালটিতে কয়েকটি বেড আর একটি পুরনো আলট্রাসোনোগ্রাম মেশিন ছাড়া কিছুই নেই এখানে। এখানকার যিনি মালিক একজন নার্স হয়েও তিনি সব ধরনের চিকিৎসা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এটি হচ্ছে হাসপাতালটির অপারেশন থিয়েটার, যেখানে কোনো আধুনিক যন্ত্রপাতির লেশমাত্র তো নেই কোনো শীতাতপ নিয়ন্ত্রণেরও ব্যবস্থা। আর এখানেই করা হয় সিজার সহ বিভিন্ন জটিল রোগের অপারেশন। আর এই হাসপাতালটি চলতি মাসের 20 তারিখে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে ভুল চিকিৎসায়। এখানে ভুল চিকিৎসার কারণে বাচ্চাটা মারা গেল, কারণ ওনার তো কিছুই নাই, তো উনি কী চিকিৎসা করবো? চিকিৎসা করতে হলে তো কিছু দরকার। আমার বাচ্চা গেছে, যাতে আর কারো বাচ্চা না যায়। আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই। হাসপাতালের মালিকের চেষ্টাতেই ওই নবজাতকের মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় রায়ের বাজার কবরস্থানে। সঙ্গে পাঠানো হয় হাসপাতালেরই এক কর্মীকে। সমান ছিল, আমার কাছে ভিডিও আছে। সন্তান হারানো পরিবারটি মৃত্যুর বিষয়টি মেনে নিলেও বিপত্তি বাধে দাফনের পরদিন। শোকাহত বাবা শাহিন আলম কবরের পাশে গিয়ে দেখেন কবরটি আগের অবস্থায় নেই। যে কাপড়ে দাফন করা হয়েছিল তা পড়ে আছে পাশে। এতেই সন্দেহ হয় চুরি হয়ে গেছে তার সন্তানের মরদেহ। আর এ সন্দেহ নিয়েই মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। কাপড় আমি 4 পেজ দিয়ে রাখছি। কাপড় 4 পেজ দিয়ে রাখার পরে কাপড়টা যদি উপরে থাকে, ভাই আমি দেখে আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমার কথা হয়েছে, আমি আমার ছেলের বডি দেখতে চাই। নবজাতকের কবরের সন্দেহজনক অবস্থা সম্পর্কে কবরস্থানটির দায়িত্বরতদের কাছে জানতে চাইলে কুকুর শিয়াল মৃতদেহটি নিয়ে যেতে পারে এমন শঙ্কার কথা জানালেও যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। 9-10 বছর হচ্ছে আজ পর্যন্ত কোনো হয় নাই, কিন্তু এখন দেখা যায় জঙ্গল আছে, অনেক পাতি শিকাল আছে, কুকুর আছে, এরা হয়তো ওই দেখা যায় টানো দিতে পারে। এদিকে এসব অভিযোগ নিয়ে হাসপাতালটিতে গেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন মালিক সহ প্রায় সবাই। আমিও সাংবাদিকের কাজ করছিলাম, মনে করে আমাদের তো রুল আছে, কালকে 5টা-6টার দিকে আইবে। পরদিন গিয়েও পাওয়া যায়নি হাসপাতাল মালিককে। টেলিফোনে অস্বীকার করেন অভিযোগ। তাহলে আপনি ওই লাশটা মাটি দেওয়ার সময় যে লোকটা আপনি দিছেন, ওই লোকটা কেন দিছেন এবং ওই লোকটা কোথায়? এই লোকটা আমারও পরিচিত না, ওরও পরিচিত না। ওই লোকটা মনে করেন আইছে রোগীর জন্য, ডাক্তারের জন্য। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছেন বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা আইনগত যা সবই দেখব, অসুবিধা নেই। আমার এখানে আত্মীয় নেই। ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগী পরিবার। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।